আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। এখন শুরু করতে যাচ্ছি অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের তৃতীয় পাঠ, অর্থাৎ পাঠ 4.3। আজকে আলোচনা করব কাম্য জনসংখ্যা তত্ত্ব, অপটিমাম পপুলেশন থিওরি। শুরুতে বলেনি অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা কাকে বলে। অপটিমাম বা কাম্য জনসংখ্যা হচ্ছে জনসংখ্যার এমন একটি স্তর যে স্তরে একটি দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। একটি দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, অর্থাৎ যতটুকু জনসংখ্যা থাকলে একটি দেশের অর্থনীতি সমৃদ্ধি অর্জন করে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। এই কাম্য জনসংখ্যা নির্ণয় করতে গিয়ে অধ্যাপক ডাল্টন একটা সূত্র প্রদান করেছেন। এখন আমরা সেই সূত্রটি একটু ডিটেলসে দেখব। সূত্রটি একটু খেয়াল করি। কাম্য জনসংখ্যা নির্ণয়ে অধ্যাপক ডাল্টনের সূত্রটি হলো m = a - o / o। এখানে m দ্বারা বোঝানো হয়েছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট, মানে অসামঞ্জস্যের পরিমাণ। এ দ্বারা বোঝানো হয়েছে অ্যাকচুয়াল পপুলেশন, প্রকৃত জনসংখ্যা। ও দ্বারা বোঝানো হয়েছে অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যা। এম এর মান, এই যে আমরা সূত্রের মধ্যে এটা মান প্রয়োগ করে যদি এম এর মানটা ধনাত্মক আসে তাহলে বুঝতে হবে অধিক জনসংখ্যা নির্দেশ করে। যদি এম এর মানটা ঋণাত্মক আসে তাহলে বুঝতে হবে এটা নিম্ন জনসংখ্যা নির্দেশ করে। আর এম এর মানটা যদি শূন্য আসে তাহলে বুঝতে হবে এটা কাম্য জনসংখ্যা। তাহলে আমাদের জন্য কোনটা প্রত্যাশিত? এম এর মানটা শূন্য আসাটাই হলো প্রত্যাশিত, কারণ এম এর মান শূন্য আসলে আমাদের জনসংখ্যা কী হবে? কাম্য হবে। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। এখানে দেখা যাচ্ছে কি, মনে করলাম বাংলাদেশের কাম্য জনসংখ্যা হচ্ছে 10 কোটি। কাম্য জনসংখ্যাকে আমরা নির্দেশ করেছিলাম কি দ্বারা? এ দ্বারা। আর বর্তমানে জনসংখ্যা আসা হচ্ছে 17 কোটি, যেটাকে আমরা নির্দেশ করি হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন, কাম্য জনসংখ্যা হচ্ছে অপটিমাম পপুলেশন ও। আর বর্তমান জনসংখ্যা যেটা হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন এ, এই যে এ, এটা হলো ও। তাহলে আমাদেরকে বলতেছে এক্ষেত্রে অসামঞ্জস্যের পরিমাণ কত? অসামঞ্জস্যের পরিমাণ মানে কি? এম এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অধ্যাপক ডাল্টনের সূত্র অনুসারে m = a - o / o সূত্রটি লিখি। লিখার পর এখানে মানটা প্রয়োগ করি। এ মানে অ্যাকচুয়াল জনসংখ্যা, বর্তমানে যে জনসংখ্যাটা আছে সেটা হচ্ছে কত? 17 কোটি। আর বাংলাদেশের কাম্য জনসংখ্যার পরিমাণ ধরে নিলাম কত? 10 কোটি। তাহলে এর মান 17, ওর মান 10। বসানোর পর আমরা বিয়োগ করে ভাগ করলে পাচ্ছি হচ্ছে কি 0.7। তাহলে 0.7 এটা একটা ধনাত্মক সংখ্যা। আমরা বলেছিলাম যে যদি এম এর মান ধনাত্মক হয় তাহলে এটা কি নির্দেশ করে? অধিক জনসংখ্যা নির্দেশ করে। তাহলে এই অবস্থায় বর্তমানে 17 কোটি জনসংখ্যা আর কাম্য জনসংখ্যা হচ্ছে 10 কোটি। এই অবস্থায় বাংলাদেশের জনসংখ্যার অবস্থানটা কী অবস্থায় আছে? এটা কি কাম্য জনসংখ্যায় আছে, নাকি নিম্ন জনসংখ্যায় আছে, না অধিক জনসংখ্যায় আছে? যেহেতু ধনাত্মক আসছে তাহলে এটা অধিক জনসংখ্যাকে নির্দেশ করে। তাহলে বোঝা যাচ্ছে যে কি এই সূত্রটি প্রয়োগ করে বর্তমান অবস্থানটা হচ্ছে একটি কি অধিক জনসংখ্যামূলক অবস্থা নির্দেশ করে। এভাবে আমরা যে কোনো দেশের জনসংখ্যার অসামঞ্জস্যের পরিমাণটা নির্ণয় করতে পারবো এই অধ্যাপক ডাল্টনের সূত্রটা প্রয়োগ করে। একই বিষয়কে আমরা এরপরে দেখব কিভাবে উনি একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এখন আমরা এই কাম্য জনসংখ্যা নির্ণয়ের বিষয়টিকে আরেকজন অর্থনীতিবিদের অধ্যাপক আলফ্রেড সার্ভে কিভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছেন সেটা একটু দেখি। অধ্যাপক আলফ্রেড সার্ভে কাম্য জনসংখ্যাকে নিম্নের চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন। চিত্রটি একটু খেয়াল করেন। চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যা দেখানো হয়েছে, লম্ব অক্ষে দেখানো হয়েছে জীবনযাত্রার মান। তাহলে এখানে এস এই যে রেখাটা প্রথমে ঊর্ধ্বগামী হয়ে এম পর্যন্ত সর্বোচ্চ, তারপরে আবার নিম্নগামী। এই এস রেখাটাকে বলা হচ্ছে জীবনযাত্রা রেখা। জীবনযাত্রা রেখা, এই রেখাটা ক্রমান্বয়ে ঊর্ধ্বগামী, মানে এটা জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে।
এম বিন্দুতে এসে জীবনযাত্রার মান সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে। এরপরে এম থেকে আস্তে আস্তে আবার নিম্নগামী হওয়া মানে জীবনযাত্রার মান কমতেছে। এখন খেয়াল করো, যখন এখানে নিচে পি ইউ এন এবং পি জিরো দ্বারা কি বোঝানো হয়েছে? পি ইউ আন্ডার পপুলেশন মানে কম জনসংখ্যা, কম জনসংখ্যা। এন দ্বারা বোঝানো হয়েছে কাম্য জনসংখ্যা। পি ও ওভার পপুলেশন মানে বেশি জনসংখ্যা। এটা কীভাবে নির্ধারণ করা হয়েছে? যখন জনসংখ্যা ও থেকে পি ইউ এতটুকু, তখন জীবনযাত্রার মানটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কি এম বিন্দু পর্যন্ত পৌঁছার পরে যখন দেখা যাচ্ছে যে কি এটি জনসংখ্যা যদি আরও বাড়ে তাহলে জীবনযাত্রার মানটা আরও উন্নত হবে। তখন ওই দেশটা সিদ্ধান্ত নিল জনসংখ্যা বাড়াবে। বাড়তে বাড়তে জনসংখ্যা পি ইউ থেকে এনে আসলো, তখন জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়ে এম থেকে ছোট হাতের এম থেকে বড় হাতের এম এ পৌঁছলো। এরপরে জীবনযাত্রার মান আরও বৃদ্ধির উদ্দেশ্যে অথবা মাথা পিছু আয় আরও বৃদ্ধির উদ্দেশ্যে অথবা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে ওই দেশ জনসংখ্যাকে আরও যদি বাড়ানোর সিদ্ধান্ত নেয়, মনে করো এন থেকে পি জিরোতে আসার সিদ্ধান্ত নেয়, তখন দেখা গেল যে কি জীবনযাত্রার মান বৃদ্ধি না পেয়ে বরঞ্চ এম থেকে ছোট হাতের এনের দিকে মানে আস্তে আস্তে কমতেছে। তখন এর কারণ হচ্ছে যে কি এইটুকু এন পর্যন্ত জনসংখ্যা যা ছিল তা দেশে বিদ্যমান সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিতে যথাযথ উন্নয়ন সমৃদ্ধি করতে পেরেছে। এরপরে এর পরে যতই জনসংখ্যা বাড়তেছে কিন্তু সে হারে উৎপাদন বাড়তেছে না। তো সে হারে যদি উৎপাদন না বাড়ে জীবনযাত্রার মানও বাড়বে না, অর্থনৈতিক সমৃদ্ধিও হবে না। তখন এই এন থেকে পি জিরো জনসংখ্যাগুলোকে যদি জীবনযাত্রার মান না বাড়ে তখন সেটাকে অধিক জনসংখ্যা বা ওভার পপুলেশন বা বেশি জনসংখ্যা বলা হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি শুধু যে জনসংখ্যা আকারে বেশি হলে ওভার পপুলেশন বলা হয় তা নয়। জনসংখ্যা আকারে বেশি হলেও মনে করো এন থেকে পি জিরো জনসংখ্যা বেশি, এটা আকারে বোঝা যাচ্ছে। কারণ ও থেকে পি ইউ দূরত্বটা যতটুকু ও থেকে এন পর্যন্ত দূরত্বটা তার সাথে বেশি, আর ও থেকে পি জিরো দূরত্বটা আরও বেশি। ধরে নিলাম এটা 5 কোটি, এটা 10 কোটি, এটা 15 কোটি। তো স্বাভাবিকভাবে 5 কোটি কম, 10 কোটি আরও বেশি, 15 কোটি হলে আরও বেশি। এটা হচ্ছে সংখ্যা ভিত্তিতে। কিন্তু জীবনযাত্রার মানটা যদি এনে এসে মনে করো সর্বোচ্চ হলো, এরপরে যদি পি জিরোতে গিয়ে অর্থাৎ 15 কোটি জনসংখ্যার বেলায় যদি জীবনযাত্রার মানটা না কমে যদি আরও উপর দিকে যেত, তখনও সেটাকে কাম্য জনসংখ্যা হিসেবে এটাকে গ্রহণ করা হতো, এটাকে ওভার পপুলেশন বলা হতো না। কারণ সংখ্যায় জনসংখ্যা বাড়লে কি হবে, জীবনযাত্রার মান তো বাড়তেছে। যেমন চীন, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে চীনে, কিন্তু এরপরেও চীনে এই অধিক জনসংখ্যা এত জনসংখ্যা থাকার পরেও এদেরকে ওভার পপুলেশন বলতেছে না, কারণ ওরা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পেরেছে। ওদের জনসংখ্যা যতই বেশি হচ্ছে ওদের অর্থনীতি ততই সমৃদ্ধ হচ্ছে, ওদের জীবনযাত্রার মান ততই বাড়তেছে। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে ওরা ওভার পপুলেশন হিসেবে কাউন্ট করতেছে না, এটাকে কাম্য জনসংখ্যা হিসেবে ওরা কাউন্ট করতেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি এন পর্যন্ত জনসংখ্যা হলে জীবনযাত্রার মান যেহেতু সর্বোচ্চ হয়, তাহলে এনই হলো কাম্য জনসংখ্যাটা। আর এন এর আগে পি ইউ জনসংখ্যায় দেখা যাচ্ছে যে কি জনসংখ্যার জীবনযাত্রার মান আস্তে আস্তে বৃদ্ধির সুযোগ আছে এর থেকে বাড়াইলে, সেই জন্য এটা হলো কম জনসংখ্যা। আর এন এর পরে পি জিরোতে যদি আমরা যাই, দেখা যাচ্ছে যে কি এন থেকে পি জিরোতে জনসংখ্যা বাড়লে কি হবে, জীবনযাত্রার মানটা কমতেছে। সেজন্য এটাকে বলা হচ্ছে ওভার পপুলেশন বা বেশি জনসংখ্যা। এই বিষয়টাকে আমরা একটা বোর্ডের চিত্রে উদ্দীপকের সাথে একটু অ্যাডজাস্ট করে নিই। 2019 সালে যশোর বোর্ডে একটা প্রশ্ন, এই প্রশ্নে দেখানো হয়েছে কি ভূমিয়ককে জনসংখ্যা কোটিতে মানে 4 কোটি, 5 কোটি, 6 কোটি, আর লম্বককে দেখানো হয়েছে মাথা পিছু আয় মার্কিন ডলারে মানে 1400 মার্কিন ডলার, 1800 মার্কিন ডলার। এখানে যখন জনসংখ্যা 4 কোটি তখন বি বিন্দুতে খেয়াল করবে, বি বিন্দুতে মাথা পিছু আয় হচ্ছে 1400 মার্কিন ডলার। যখন জনসংখ্যা 5 কোটি তখন সি বিন্দুতে মাথা পিছু আয় হচ্ছে 1800 মার্কিন ডলার। এরপরে যখন জনসংখ্যা বৃদ্ধি পেয়ে আরও বৃদ্ধি পেয়ে 6 কোটি হলো, তখন জীবনযাত্রার মান বা মাথা পিছু আয় 1400 কোটি, ডি বিন্দুতে 1400 কোটি। তাহলে এই চিত্র দেখে আমরা একেবারে সাদা চোখেই বলে দিতে পারি কি 4 কোটি জনসংখ্যার ক্ষেত্রে মাথা পিছু আয় 1400 কোটি বেশি না 5 কোটি জনসংখ্যার ক্ষেত্রে মাথা পিছু আয় 1800 কোটি টাকাটা বেশি? নিঃসন্দেহে 1800 কোটি টাকাটা বেশি।
এরপরে যদি আমরা জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 6 কোটিতে নিয়ে যাই, কিন্তু জীবনযাত্রার মান সি থেকে ডিতে আসা মানে হচ্ছে 1400 কোটিতে চলে আসা। তার মানে কতটুকু জনসংখ্যা হলে জীবনযাত্রার মান সবচেয়ে বেশি হচ্ছে? এই 5 কোটি জনসংখ্যার বেলায় জীবনযাত্রার মানটা সবচেয়ে বেশি। সুতরাং এই 5 কোটি জনসংখ্যাটাই হলো কি কাম্য জনসংখ্যা। কি জনসংখ্যা? কাম্য জনসংখ্যা, মানে অপটিমাম পপুলেশন। অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। কারণ এই 5 কোটি জনসংখ্যার বেলায় মাথা পিছায় কি হচ্ছে? সবচেয়ে বেশি হচ্ছে। এখন এর আগে যে 4 কোটি ছিল, এই 4 কোটি জনসংখ্যার বেলায় মাথা পিছায় হলো 1400 কোটি। কিন্তু এক্ষেত্রে এই 1400 কোটি জনসংখ্যার বেলায় 4 কোটি থেকে জনসংখ্যা যদি আরও সামনের দিকে যায়, জীবনযাত্রার মান আরও বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেজন্য এই অংশটাকে বলা হচ্ছে দেখি কম জনসংখ্যা, নিম্ন জনসংখ্যা 4 কোটিটা। আর যদি 6 কোটিতে যায়, দেখা যাচ্ছে দেখি জীবনযাত্রার মান 5 কোটিতে যাহা ছিল তার থেকে আরও কমতেছে। সেজন্য 6 কোটি জনসংখ্যাকে বলা হবে কি অধিক জনসংখ্যা। এখন আমরা এই চিত্র থেকে বলা হচ্ছে দেখি বি, সি ও ডি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। বি, সি ও ডি বিন্দুতে কি নির্ণয় করতে বলা হয়েছে? অসামঞ্জস্যের পরিমাণ। তাহলে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা লিখছিলাম সেটা কি ছিল? অধ্যাপক ডাল্টনের সূত্র। কার সূত্র? অধ্যাপক ডাল্টনের সূত্র। এখন অধ্যাপক ডাল্টনের সেই সূত্রটা অনুসারে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করতে গিয়ে আগে আমরা সূত্রটা লিখি। প্রথমে বি বিন্দুতে অসামঞ্জস্য কত? m ইজ ইকুয়াল টু a মাইনাস ও ডিভাইডেড বাই ও। এখন বলেন তো এর মান কত? মানে হচ্ছে কাম্য জনসংখ্যা। আমরা তো চিত্র দেখে নির্ণয় করে ফেলেছি কাম্য জনসংখ্যা হচ্ছে কোনটা? 5 কোটি। যেহেতু 5 কোটি জনসংখ্যার বেলায় মাথা পিছায় সবচেয়ে বেশি, এটাই হলো কাম্য জনসংখ্যা। তাহলে এর মান কত এখানে? 5 কোটি। আচ্ছা, আর এই বি বিন্দুর কথা হিসাব করতেছে। এখন বি বিন্দুতে অ্যাকচুয়ালি জনসংখ্যা আছে কত? 4 কোটি। সরি, এত অ্যাকচুয়াল জনসংখ্যা আছে 4 কোটি। এর মান হবে 4, আর ওর মান হচ্ছে 5। ওর মান 5। এবার একটু ক্যালকুলেট করে বলো তো কত হয়? ক্যালকুলেট করলে কত হবে? মাইনাস কত? 0.2। মাইনাস 0.2। তো এখন মাইনাস 0.2 একটা ঋণাত্মক সংখ্যা না? এটা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আমরা বলছিলাম যদি m এর মান ঋণাত্মক হয় তাহলে এটা কি নির্দেশ করবে? নিম্ন জনসংখ্যা। নিম্ন জনসংখ্যা নির্দেশ করে। এরপরে বলা হচ্ছে দেখি কোন বিন্দুতে? সি বিন্দুতে। সি বিন্দুতে অসামঞ্জস্য m ইজ ইকুয়াল টু কত হবে? a মাইনাস ও ডিভাইড বাই ও। তার মানে এর মান অ্যাকচুয়ালি সি বিন্দুতে, এই যে সি বিন্দু দেখেন, সি বিন্দুতে অ্যাকচুয়ালি জনসংখ্যা হচ্ছে কত? 5 কোটি। আর আমরা আগের থেকে কাম্য জনসংখ্যা নির্ধারণ করে রাখছি কত? 5 কোটি। তাহলে একার ফলাফল হবে কত? নিঃসন্দেহে 1, তাই না? নাকি 0? 0। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0কে 5 দিয়ে ভাগ করলে 0। তাহলে m এর মান 0 আসলে সেটাকে বলা হয় কি? কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা। এরপরে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। ডি বিন্দুতে অসামঞ্জস্য m ইজ ইকুয়াল টু কত হবে? a মাইনাস ও। ও এর মান কত? প্রথমে অ্যাকচুয়ালি এই যে দেখেন ডি বিন্দু, খেয়াল করেন ডি বিন্দুতে অ্যাকচুয়ালি জনসংখ্যা আছে কত? 6 কোটি। আর আমরা কাম্য জনসংখ্যা আগে থেকে নির্ধারণ করছি 5 কোটি। তাহলে এখন 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1কে 5 দিয়ে ভাগ করলে পজিটিভ 0.2। পজিটিভ পয়েন্ট কত? 2। তাহলে এই সংখ্যাটা ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক। তো ধনাত্মক আসলে আমরা কি বলবো এটাকে? অধিক জনসংখ্যা। কি সংখ্যা? অধিক জনসংখ্যা। তাহলে আমরা অধ্যাপক ডাল্টনের সূত্রটা প্রয়োগ করে বলতে পারি যে বি বিন্দুতে
অসামঞ্জস্যের পরিমাণটা ঋণাত্মক, তার মানে নিম্ন জনসংখ্যা। কোন বিন্দুতে? এই বি বিন্দুতে। আর সি বিন্দুতে পেয়েছি হচ্ছে কি, সি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ আসছে 0, তার মানে এটা কাম্য জনসংখ্যা নির্দেশ করে। আর ডি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ পেয়েছি +0.2, তার মানে ডি বিন্দু হলো অধিক জনসংখ্যা নির্দেশ করে। এভাবে আমরা এই প্রশ্নটার সলিউশন করতে পারি।